মুভির শুরুতে দেখানো হয় একজন পুলিশ অফিসার একটি মেয়েকে অনেক পুরনো একটি কেসের ফাইল এনে দেয়। মেয়েটি ফাইল খুললে দেখা যায় 1997 সালের লি ইয়ং নামের একজন অপরাধীর ফাইল এটি। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় 1997 সালের ওই কেসটির পুনরায় তদন্তের আবেদনের জন্য মেয়েটি আদালতে হাজির হয়েছে। এ সময় মেয়েটির প্রতিপক্ষ উকিল বলে 1997 সালেই সকল তদন্ত শেষে এই কেসের রায় ঘোষণা করা হয়েছিল, তাই পুনরায় এই কেসটি তদন্তের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। তখন মেয়েটি বলে তার প্রতিপক্ষ উকিল 1997 সালে এই কেসের সাথে জড়িত ছিল না এবং এই কেসের আসামির বিপক্ষে যত তথ্য প্রমাণ ছিল তা সবই মিথ্যে, তাই এই কেসটির সকল তথ্য প্রমাণ আবারও তদন্ত করা প্রয়োজন। তখন আবার প্রতিপক্ষ উকিল বলে, আমি মানছি আমি 1997 সালে এই কেসের দায়িত্বে ছিলাম না, কিন্তু সে সময় আপনি কি ছিলেন ওই কেসটির দায়িত্বে? তখন মেয়েটি বলে, না আমি ওই কেসটির দায়িত্বে ছিলাম না, কিন্তু আমি সেখানে ছিলাম, ওই পুরো ঘটনায় আমি সেখানে উপস্থিত ছিলাম। তখন সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে এবং আমাদের দেখানো হয় 1997 সালের ঘটনা। লি ইয়ং নামের একজন বুদ্ধি প্রতিবন্ধী বাবা এবং তার ছোট্ট মিষ্টি মেয়ে ইয়েসাং একটি দোকানের সামনে সেইলর মুন নামের একটি গান গাচ্ছিল এবং সেইলর মুন নামেরই একটি ব্যাগের দিকে তাকিয়েছিল। লি ইয়ং তার মেয়ে ইয়েসাংকে বলে আগামীকাল সে ওই ব্যাগটি তাকে কিনে দেবে, কারণ সে আগামীকাল তার বেতন পাবে। কিন্তু তখনই দেখা যায় ওই দোকানে থাকা সেইলর মুন নামের ব্যাগটির শেষ কপিটি আরেকটি বাচ্চাকে কিনে দিচ্ছে তার বাবা। তাই তারা দুজন তাড়াহুড়ো করে ওই দোকানের ভেতরে ঢুকে পড়ে এবং বাচ্চার বাবা মাকে বলতে থাকে ওই ব্যাগটি যেন তারা না কেনে, কারণ সেইলর মুন ব্যাগটি তার মেয়ে ইয়েসাংয়ের অনেক পছন্দের এবং এটি ছিল ওই দোকানে ওই ব্যাগটির শেষ কপি। তাই যে করেই হোক সে ওই ব্যাগটি তার মেয়ে ইয়েসাংকে দিতে চায়। এসব কথাই লি ইয়ং ওই বাচ্চা মেয়েটির গালে হাত রেখে বলতে যাচ্ছিল, কিন্তু মেয়েটির বাবা ছিল ওই শহরের পুলিশ কমিশনার এবং লি ইয়ং এর এসব কথাবার্তা শুনে তিনি অনেক রেগে যান এবং সেখানেই তাকে মারতে থাকেন। পরে দোকানের লোকজন তাদের থামিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। পরদিন সকালে লি ইয়ং যখন তার কাজে যাওয়ার জন্য বেরোচ্ছিল তখন ইয়েসাং সুন্দর করে তার বাবার জামা কাপড় ঠিক করে দেয় এবং মিষ্টি করে তার বাবাকে বলে, বাবা তুমি একদমই ঠান্ডা পানি খাবে না, সব সময় গরম পানি খাবে এবং দুপুরের লাঞ্চে উল্টোপাল্টা খাবার না খেয়ে হেলদি খাবার খাবে। এখানে আমরা বুঝতে পারি ইয়েসাংয়ের আসলে তার বুদ্ধি প্রতিবন্ধী বাবা ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই। তারা দুজন একটি ছোট্ট বাড়িতে তাদের নিজেদের মতো করে অনেক ভালোই আছে। সেই বাড়িটিতে টাকার অভাব থাকলেও বাবা ও মেয়ের ভালোবাসা ও যত্নের কোনো অভাবই ছিল না। লি ইয়ং বুদ্ধি প্রতিবন্ধী হলেও ইয়েসাং ছিল অনেক ব্রিলিয়ান্ট ও স্মার্ট একটা মেয়ে। এই ছোট্ট মেয়েটি তার বাবার খেয়াল রাখে, যত্ন করে, এমনকি বিদ্যুৎ, টিভি, পানির বিলও পরিশোধ করে ইয়েসাং। তো লি ইয়ং এরপর ইয়েসাংকে বাই বলে চলে যাচ্ছিল, কিন্তু ইয়েসাং তার বাবার যাওয়ার দিকে তাকিয়ে 1 2 3 বলার সাথে সাথেই তার বাবা আবারও পিছনে ঘুরে তাকিয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকে। ইয়েসাং তখন তার বাবাকে দেখে হেসে ফেলে এবং সেও একই অঙ্গভঙ্গি করে তার বাবাকে বিদায় জানায়। লি ইয়ং মূলত হ্যাপি মার্ট নামের একটি শপিং সেন্টারে পার্কিংয়ের কাজ করে। আজ যখন সে তার কাজের জায়গায় তার বেতনের টাকাগুলো গুনছিল তখনই সেখানে ছোট্ট মেয়েটি চলে আসে, যে গতদিন তার পুলিশ কমিশনার বাবার সাথে সেইলর মুন নামের ব্যাগটি কিনেছিল। ছোট্ট মেয়েটি লি ইয়ংকে বলে, আঙ্কেল আপনি কি ওই ব্যাগটি সেদিন কিনেছিলেন? অন্য আরেকটি দোকানেও ওই ব্যাগটি বিক্রি করা হয়, আসুন আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। লি ইয়ং তখন খুশি হয়ে বাচ্চা মেয়েটির পিছন পিছন যায় ব্যাগটি অন্য কোন দোকানে বিক্রি হয় তা দেখার জন্য। এ সময় অন্য আরেকটি মহিলাও সেদিক দিয়েই যাচ্ছিল এবং হঠাৎ করেই উনি দেখতে পায় বাচ্চা মেয়েটি রাস্তায় শুয়ে আছে এবং লি ইয়ং মেয়েটির প্যান্ট ঢিলে করে দিয়ে তার মুখের সাথে মুখ লাগিয়ে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়ার চেষ্টা করছে, কিন্তু লি ইয়ং বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তার এই কাজগুলো খুবই দৃষ্টিকটু দেখাচ্ছিল এবং সে ভালোভাবে কিছু বোঝাতেও পারছিল না। তাই সেই মহিলা ধরে নেয় লি ইয়ং হয়তো ওই বাচ্চাটির রেপ করে তাকে মেরে ফেলেছে। বাচ্চা মেয়েটি যেহেতু পুলিশ কমিশনারের একমাত্র মেয়ে ছিল তাই পুরো শহরে এই ঘটনাটিকে ঘিরে তোলপাড় শুরু হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ইয়েসাং সারা রাত তার বাবার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার বাবা বাড়ি না ফেরায় পরদিন সে তার বাবা যেখানে কাজ করে সেখানে যাওয়ার জন্য বের হয়, কিন্তু রাস্তায় প্রচণ্ড ভিড় ও মিডিয়া কর্মী দেখে সে আর এগোতে পারে না। এখানে দেখা যায় পুলিশ লি ইয়ংকে সেই ঘটনাস্থলে নিয়ে এসেছে এবং তাকে বাচ্চা মেয়েটার মতো একটি পুতুল দিয়ে বলা হয় সে ওই মেয়েটির সাথে কি করেছিল তা দেখাতে। এখানে লি ইয়ং দেখায় যে সে মেয়েটির প্যান্ট ঢিলে করে দেয় ব্লাড সার্কুলেশনের জন্য। এরপর তার মুখে মুখ লাগিয়ে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চালু করার চেষ্টা করে।
মেয়েটির গালে চড়-থাপ্পড় মেরে তার জ্ঞান ফেরাতে চায়, কিন্তু সেখানে উপস্থিত পুলিশ এবং সাংবাদিকরা ভাবে সে হয়তো বাচ্চা মেয়েটির সাথে ধস্তাধস্তি করেছে, চড়-থাপ্পড় মেরে তাকে রেপ করে মেরে ফেলেছে। কারণ লি ইয়ং যেহেতু বুদ্ধি প্রতিবন্ধী ছিল, তাই তার কথাবার্তা ও অঙ্গভঙ্গি ছিল অনেকটা অপ্রাসঙ্গিক। দূর থেকে আবার এসব ঘটনা দেখতে পায় ইয়েসাং, এবং লি ইয়ংকে দেখে সে চিৎকার করে তাকে ডাকতে থাকে। লি ইয়ংও তখন ইয়েসাংকে ভিড়ের মধ্যে দেখতে পায়, কিন্তু পুলিশ তখন টেনে হিচড়ে লি ইয়ংকে থানায় নিয়ে যেতে থাকে। লি ইয়ং বারবার চিৎকার করে বলতে থাকে, ইয়েসাং তোমার ঠান্ডা লেগে যাবে, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার বাবা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। কিন্তু ইয়েসাং এসব দেখে চিৎকার করে বাবা বাবা বলে ডাকতে থাকে আর কাঁদতে থাকে। এর পরের দৃশ্যে দেখানো হয় লি ইয়ংকে জেলখানায় পাঠানো হয়েছে এবং তাকে পাঠানো হয় 7 নাম্বার কক্ষে বা সেল নাম্বার 7-এ। এখানে সে ছাড়াও আরো 5 জন কয়েদি ছিল। এদের মধ্যে সো ইয়াং হো নামের একজন কয়েদি ছিল, যে একজন গ্যাংস্টার এবং স্মাগলার। তো সেল নাম্বার 7-এর সবাই লি ইয়ং এর হাতে থাকা তার ক্রিমিনাল রেকর্ডের খাতাটি থেকে জানতে পারে সে একটি বাচ্চা মেয়ের অপহরণ, ধর্ষণ ও খুনের দায়ে একজন সাজাপ্রাপ্ত আসামি। এখানে একটি ছোট্ট বাচ্চাকে খুন করার কথা শুনে তারা সবাই প্রচণ্ড রেগে যায় এবং লি ইয়ংকে কম্বল দিয়ে ঢেকে মারতে থাকে। এরপর দেখানো হয় ইয়াং হো যেহেতু একজন গ্যাংস্টার ছিল, তাই জেলখানার বাইরে এবং ভেতরে তার যথেষ্ট পাওয়ার ছিল। সে এই পাওয়ার ব্যবহার করে জেলখানার বাইরে থেকে তার এবং অনেক কয়েদির অনেক দরকারি জিনিস জেলখানায় আনার ব্যবস্থা করত, এবং এই কাজে জেলখানার গার্ডও তাকে হেল্প করত। তো এমনই একদিন সে যখন তার আনা জিনিসগুলো সবাইকে দেয়া শেষ করে মাঠে দাঁড়িয়েছিল, তখনই জেলখানার আরেকজন কয়েদি তাকে মারার জন্য হাতে একটি ধারালো জিনিস নিয়ে তার দিকে এগিয়ে আসছিল। দূর থেকে এই দৃশ্য আবার দেখতে পায় লি ইয়ং, এবং দ্রুত দৌড়ে এসে সে ওই কয়েদির হাত থেকে ইয়াং হোকে বাঁচিয়ে নেয়। কিন্তু তাকে বাঁচাতে গিয়ে লি ইয়ং সেখানে আহত হয়ে যায়। তো এই ঘটনার পর লি ইয়ং এর প্রতি সেল নাম্বার 7-এর সবার দৃষ্টিভঙ্গি বদলে যায়। ইয়াং হো তখন তাকে বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই তোমার যা লাগবে তুমি আমাকে বলো, আমি তোমাকে এনে দেব। তখন লি ইয়ং বলে সে তার মেয়ে ইয়েসাংকে দেখতে চায়। অন্যদিকে দেখানো হয় ইয়েসাংকে একটি এতিমখানায় পাঠিয়ে দেয়া হয়েছে, এবং জেলখানার একটি প্রোগ্রামে অনেক ছেলেমেয়ের সাথে ইয়েসাংকেও নিয়ে আসা হয়। তো ইয়েসাং যখন বাকি সবার সাথে স্টেজে নাচ গান করছিল, তখনই সেল নাম্বার 7-এর একজন কয়েদি একটি খাবারের বড় বক্সে ঢুকিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়েসাংকে সেল নাম্বার 7-এ নিয়ে আসে। এখানে লি ইয়ং অনেকদিন পর ইয়েসাংকে দেখে খুবই ইমোশনাল হয়ে কাঁদতে থাকে, কিন্তু সেখানকার একজন কয়েদি এই কাজটির বিরোধিতা করে এবং বলে তারা ধরা পড়ে গেলে তাদের সাজা আরও বাড়ানো হবে, তাই সে গার্ডকে ডাকতে যায়। এদিকে ইয়েসাং এবং অন্য সবাই তাকে বারবার বলে এমন না করতে, কিন্তু তবুও সে থামে না। যখনই সে গার্ডকে সবটা বলতে যাবে, তখনই ইয়েসাং নিচ থেকে তার আঙুল ধরে ফেলে এবং ইশারায় তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। এবার ইয়েসাং এর মায়াভরা মুখটা দেখে ওই কয়েদিও আর কিছু বলতে পারে না। অন্যদিকে সেই প্রোগ্রামে নাচ গানের যে দলটি এসেছিল, সেই দলটি প্রোগ্রাম শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগেই চলে যায়। তাই অনেক চেষ্টা করেও তারা ইয়েসাংকে আবার দলটির সাথে ফেরত পাঠাতে পারে না। বাধ্য হয়ে আবারও ইয়েসাংকে লুকিয়ে সেল নাম্বার 7-এ নিয়ে আসা হয়। এখানে থাকতে থাকতে সব কয়েদিদের সাথে ইয়েসাংয়ের সম্পর্ক অনেক ভালো হয়ে যায়। তারা সবাই মিলে বাচ্চা মেয়েটির সাথে হেসে খেলে দিন কাটাতে থাকে। এর মধ্যে একদিন জেলখানার ওয়ার্ডেন বা পুলিশ চিফ সেই দিনের অনুষ্ঠানের তোলা সব ছবি দেখছিল। তখনই তিনি খেয়াল করেন প্রোগ্রামের শুরুর দিকে একটি বাচ্চা মেয়ে স্টেজে থাকলেও পরের দিকে তার আর কোনো ছবি নেই। তখনই তিনি এবং গার্ডরা মিলে সেল নাম্বার 7-এ চলে আসে, এবং এখানেই চিফের কাছে ধরা পড়ে যায় ইয়েসাং। চিফ তখনই ইয়েসাংকে এতিমখানায় পাঠিয়ে দেয় এবং লি ইয়ংকে প্রচণ্ড মারধর করে এবং তার হাত পা বেঁধে অন্য একটি সেলে ফেলে রাখে। কিন্তু সেই রাতেই আবার জেলখানার আরেকজন কয়েদি প্রচণ্ড হতাশায় এবং দুঃখে তার নিজের সেলেই আগুন লাগিয়ে দেয়। এদিকে সব গার্ডরা তাড়াহুড়ো করে কয়েদিদের বাইরে বের করতে থাকে। এ সময় একজন গার্ড লি ইয়ং এর হাত পায়ের বাঁধন খুলে দিলে সেও সবার সাথে দৌড়াতে থাকে, কিন্তু বের হওয়ার সময় সে দেখতে পায় যেই কক্ষে আগুন লেগেছে সেই কক্ষে পুলিশের চিফ অজ্ঞান হয়ে পড়ে আছে। মূলত পুলিশ চিফ সেই কক্ষে ওই কয়েদিকে বাঁচাতে গিয়েছিল, কিন্তু প্রচণ্ড ধোঁয়ায় সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। কিন্তু লি ইয়ং তাকে কোনোভাবে সেখান থেকে জীবিত ফেরত নিয়ে আসে। পরদিন পুলিশ চিফের জ্ঞান ফিরলে তিনি যখন জানতে পারেন লি ইয়ং তাকে বাঁচিয়েছে, তখন তিনি প্রচণ্ড অবাক হয়ে যান এবং তার মনে সন্দেহ তৈরি হতে থাকে লি ইয়ং এর কেসটি নিয়ে। তিনি ভাবতে থাকেন যেই মানুষটা কারো বিপদে নিজের জীবনের পরোয়া না করে এভাবে ঝাঁপিয়ে পড়তে পারে, সে কিভাবে একটা বাচ্চা মেয়েকে হত্যা করে। অন্যদিকে
ইয়েসাং তার ক্লাস টিচারকে অনেক রিকোয়েস্ট করে তার বাবার সাথে দেখা করতে নিয়ে যাওয়ার জন্য। তার ক্লাস টিচার রাজি হলে ইয়েসাং তাকে জেলখানার সামনে নিয়ে যায়। জেলখানায় নিয়ে যাওয়ার ফলে তার টিচার অনেক অবাক হয়ে যান। তিনি ভিতরে গিয়ে ইয়েসাংয়ের বাবাকে দেখে বুঝতে পারেন ইয়েসাংয়ের বাবা একজন বুদ্ধি প্রতিবন্ধী মানুষ। এখানে ইয়েসাং আর তার বাবার কথোপকথন শুনে ইয়েসাংয়ের টিচার এবং পুলিশের চিফ দুজনই ইমোশনাল হয়ে যায়। তারা বুঝতে পারে লি ইয়ং তার মেয়েকে প্রচণ্ড ভালোবাসে এবং এরকম একজন মানুষের পক্ষে এত বড় ধরনের অপরাধ করা সম্ভবই না। লি ইয়ং সবসময় জেলখানায় মনমরা হয়ে থাকত এবং বেশিরভাগ সময়ই সবার থেকে আলাদা হয়ে একা বসে থাকত। অন্যদিকে ইয়েসাং ও তার বাবাকে কাছে না পেয়ে অসুস্থ হয়ে পড়ে। এই কথা জানতে পেরে পুলিশ চিফ তৎক্ষণাৎ হসপিটালে যায় ইয়েসাংকে দেখতে। তখন তার এতিমখানার একজন জানায় ইয়েসাং একদমই খাওয়া দাওয়া করে না। এভাবে তারা বেশি দিন ইয়েসাংয়ের খেয়াল রাখতে পারবে না, তাই শহর থেকে দূরের একটি এতিমখানায় তাকে পাঠানো হবে। এই কথা জানতে পেরে ইয়েসাং তখনই চিফকে বলে, আঙ্কেল, আমি দূরে যেতে চাই না, আপনারা দয়া করে আমাকে দূরে কোথাও পাঠাবেন না, তার থেকে আপনি প্লিজ আমাকেও অ্যারেস্ট করুন। ছোট্ট বাচ্চা মেয়েটির মুখে এই কথা শুনে পুলিশ চিফ পুরো থমকে যায়। এর পরদিন দেখা যায় পুলিশ চিফ একজন গার্ডকে দিয়ে রাইস কেকের একটি বড় বক্স সেল নাম্বার 7-এ পাঠায়। কিন্তু সবাইকে চমকে দিয়ে সেই বক্স থেকে বেরিয়ে আসে ইয়েসাং। হয়তো লি ইয়ং চিফের জীবন বাঁচানোয় প্রতিদান হিসেবে তিনি এই অসহায় বাবা ও মেয়ের দেখা করার ব্যবস্থা করে দিয়েছেন। এরপর থেকে প্রায় প্রতিদিনই ইয়েসাং সেল নাম্বার 7-এ এসে তার বাবা ও অন্যান্য সবার সাথে সময় কাটাতো। ইয়েসাংকে পেয়ে ওই সেলের সবার দিনগুলো অনেক হাসি আনন্দে কাটতে থাকে। তারা একসাথে অনেক মজা করত, খাবার খেত, খেলতো, পড়াশোনা করত। এক কথায় তাদের জেলখানার হতাশার দিনগুলো রঙিন হয়ে যায় ইয়েসাংকে পেয়ে। এদিকে পুলিশ চিফ লি ইয়ং এর কেসের সব ফাইল সংগ্রহ করতে থাকে। এ সময় লি ইয়ং এর দেয়া লিখিত স্টেটমেন্ট দেখে তিনি বুঝতে পারেন এত গোছালো লিখিত স্টেটমেন্ট কখনোই লি ইয়ং এর মতো বুদ্ধি প্রতিবন্ধী একটা মানুষ দিতে পারেন না। সুতরাং সম্পূর্ণ স্টেটমেন্টটি বানোয়াট এবং ভুল ছিল। এছাড়াও যেহেতু লি ইয়ং এর কেসটির ফাইনাল হিয়ারিং তখনও বাকি ছিল, তাই পুলিশ চিফ আসল ঘটনার তদন্ত করে লি ইয়ংকে এই মিথ্যে মামলা থেকে বাঁচানোর চেষ্টা করছিল। এদিকে লি ইয়ং সবাইকে বলে ওই দিন সে যখন বাচ্চাটির পেছন পেছন দৌড়ে যাচ্ছিল তখন রাস্তায় থাকা বরফে পা পিছলে সে পড়ে যায় এবং সে ওঠার আগেই বাচ্চা মেয়েটিরও পড়ে যাওয়ার চিৎকারের শব্দ শুনতে পায় সে। এরপর কাছে গেলে দেখতে পায় বাচ্চা মেয়েটি রাস্তায় পড়ে আছে এবং তার মাথায় আঘাতের চিহ্ন এবং মেয়েটির পাশেই পড়েছিল একটা ইট। লি ইয়ং এর কথা শুনে সবাই বুঝতে পারে ওই দিন আসলে তাপমাত্রা ছিল -18°C। সুতরাং রাস্তাঘাটে বরফ জমে থাকায় লি ইয়ং রাস্তায় পিছলে পড়ে যায়। একইভাবে হয়তো বাচ্চা মেয়েটিও পিছলে পড়ে যাওয়ার সময় পাশে থাকা দড়ি ধরে টান দিলে দড়ির সাথে বেঁধে রাখা ইটটি মেয়েটির মাথায় লাগে এবং সেখানেই মেয়েটি মারা যায়। এরপর লি ইয়ং সেখানে পৌঁছলে মেয়েটিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এবং তাকে শেখানো সব প্রাথমিক চিকিৎসার নিয়ম অনুযায়ী মেয়েটির জ্ঞান ফেরানোর জন্য সে মেয়েটির মুখে বারবার চড় মারতে থাকে। এরপরও জ্ঞান না ফিরলে মেয়েটির বুকে হাত দিয়ে প্রেস করতে থাকে। এরপর ব্লাড সার্কুলেশন সচল রাখার জন্য মেয়েটির প্যান্টটিও ঢিলে করে দেয়। এরপর মেয়েটির মুখে মুখ রেখে কৃত্রিমভাবে শ্বাস নেয়ার ব্যবস্থা করে দিচ্ছিল। মূলত এখানে মেয়েটির কোনো রেপই করা হয়নি এবং মেয়েটির মাথায় আঘাত লেগে মৃত্যুও ছিল একটি দুর্ঘটনা মাত্র। এসব কথা শুনে সবাই বুঝতে পারে লি ইয়ং এখানে সম্পূর্ণ নির্দোষ, তাই তারা সবাই লি ইয়ং এর বলা কথাগুলোই তাকে দিয়ে বারবার প্র্যাকটিস করাতে থাকে যাতে সে মামলার ফাইনাল হিয়ারিং এর দিন জাজের সামনে পুরো ঘটনাটি নির্ভুলভাবে বলতে পারে। কিন্তু ফাইনাল হিয়ারিং এর দিন যখন তাকে জিজ্ঞেস করা হয় সে কমিশনারের মেয়েকে অপহরণ করে রেপ করে হত্যা করেছে কিনা, তখন লি ইয়ং বারবার বলতে থাকে, হ্যাঁ আমি তাকে মেরেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। লি ইয়ং এর এই কথা শুনে পুলিশ চিফ কোর্টের ভিতরেই চিৎকার করে তাকে বলতে থাকে, তুমি এসব কি বলছো, তোমার কি মাথা ঠিক আছে? তুমি তাকে মারোনি, তুমি নিজের সেন্সে ফিরে আসো লি ইয়ং, তোমার একটা বাচ্চা মেয়ে আছে। কিন্তু লি ইয়ং কারো কোনো কথা না শুনে জাজকে বারবার বলতে থাকে, হ্যাঁ আমি খুনি, আমি বাচ্চাটাকে মেরেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। লি ইয়ং এর পক্ষের উকিলও সেদিন তার পক্ষে কোনো কথাই বলে না, তাই লি ইয়ং এর মুখে সব স্বীকারোক্তি শুনে জজ সেদিন অপহরণ, ধর্ষণ ও খুনের দায়ে লি ইয়ংকে মৃত্যুদণ্ড দেয়। মূলত
লিয়ংকে কোর্টে হাজির করার আগে তার সাথে আলাদা একটি কক্ষে দেখা করেছিল সেই পুলিশ কমিশনার। সেখানে লিয়ংকে অনেক মারধর করার পর তিনি বলেছিলেন লিয়ং যদি কোর্টে স্বীকার না করে যে সেই ওই মেয়েটিকে মেরেছে, তাহলে সে ইয়েসাং এর সাথে সেই কাজগুলোই করবে যা তার মেয়ের সাথে হয়েছে। তাই তার মেয়ে ইয়েসাং এর জীবন এখন তার হাতে। বোকা লিয়ং তখন আর কিছু বুঝতে না পেরে কোর্টে স্বীকার করে যে সেই আসলে খুনি, সেই ওই মেয়েটিকে মেরেছে। নিজের মেয়েকে রক্ষা করার জন্য নিজের জীবনই উৎসর্গ করে দেয় নির্দোষ লিয়ং। কোর্টে মামলার শুনানি শেষ হলে লিয়ংকে আবারও জেলখানায় নিয়ে যাওয়া হয়। জীবনের শেষ দিনগুলো সে কাটাতে থাকে সেই সেল নাম্বার 7-এ। এরপর একদিন জানা যায় সামনে ক্রিসমাস এবং প্রেসিডেন্সিয়াল ইলেকশনের কারণে অনেক মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামির ফাঁসি কার্যকর করা হবে নির্ধারিত সময়ের আগেই, এবং লিয়ং এর ফাঁসির ডেট পড়ে ডিসেম্বরের 23 তারিখে। একথা শুনে পুলিশ চিফ এবং জেলখানার সব কয়েদিরা অনেক অবাক হয়ে যায়। এত তাড়াতাড়ি যে ফাঁসির রায় কার্যকর করা হবে তা তারা ভাবতে পারেনি। কিন্তু তারা কেউই এভাবে এত তাড়াতাড়ি লিয়ংকে হারাতে চায় না। তাই তারা সবাই মিলে সিক্রেট একটা প্ল্যান করতে থাকে লিয়ংকে বাঁচানোর। এরপর সামনে ক্রিসমাস উপলক্ষে জেলখানায় আরেকটি প্রোগ্রামের আয়োজন করা হয়। সেখানে ইয়েসাং সহ আরও অনেক বাচ্চারা এসে গান গায়, এবং গান গাইতে গাইতে তারা কয়েদিদের হাত ধরে বাইরের দরজার দিকে এগোতে থাকে। এরপর দরজা খুললেই দেখা যায় বিশাল বড় একটি বেলুন হলের বাইরে রাখা আছে। কয়েদিরা দ্রুত লিয়ং এবং ইয়েসাংকে সেই বেলুনে উঠিয়ে দিয়ে দড়ির বাঁধন খুলে দেয়, ফলে বেলুনটি ধীরে ধীরে তাদের নিয়ে উপরে উড়ে যেতে থাকে। এ সময় কিছু গার্ড তাদের বাধা দিতে গেলে সব কয়েদিরা মিলে তাদের আটকে ফেলে, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি, বেলুনের সাথে বেঁধে রাখা দড়িটি আটকে যায় জেলখানার বাউন্ডারির কাঁটাতারে, ফলে বেলুনটি আর উড়তে পারে না। এদিকে বোকা ইয়ং বুঝতেই পারেনি তার পালানোর জন্যই এত আয়োজন করা হয়েছে। সে তো ইয়েসাংকে নিয়ে সূর্যাস্ত দেখতেই বেশি মজা পাচ্ছিল। এরপর সিন কাট হলে দেখা যায় লিয়ং এর ফাঁসির দিন চলে এসেছে। সেল নাম্বার 7-এ সবাই মিলে ফেয়ারওয়েল কেক কাটে এবং একে একে ইয়েসাংকে অনেক গিফট দিতে থাকে। তখন লিয়ং ইয়েসাংকে সেই সেইলর মুন ব্যাগটি দেয়, যার জন্যই তাদের আজ এই অবস্থা। এরপর সবার থেকে বিদায় নিয়ে ছোট্ট ইয়েসাং এর হাত ধরে দরজার দিকে এগিয়ে যেতে থাকে লিয়ং। এখানে লিয়ং ইয়েসাংকে জড়িয়ে ধরে অনেক ইমোশনাল হয়ে যায়। সে ইয়েসাংকে বলে নিজের খেয়াল রাখতে, ভালোভাবে খাওয়া দাওয়া করতে। এরপর ইয়েসাংকে বাই বলে সে চলে যায়, কিন্তু সে বেশি দূর যেতে পারে না। ভয়ে দুঃখে সে মাটিতে বসে পড়ে। এদিকে ইয়েসাং প্রথম দিনের মতোই 1, 2, 3 গুণে তার বাবার ফিরে আসার অপেক্ষা করে, কিন্তু অনেকক্ষণ সময় পার হলেও তার বাবা আর ফিরে আসে না। তাই সে বারবার বাবা বাবা বলে চিৎকার করে কাঁদতে থাকে। ইয়েসাং এর ডাক শুনে লিয়ং আবারও ছুটে চলে আসে ইয়েসাং এর কাছে, এবং ইয়েসাংকে জড়িয়ে ধরে প্রচণ্ড চিৎকার করে কাঁদতে থাকে সে। তাদের এই অসহায় কান্নার শব্দ জেলখানার প্রত্যেকটা সেলে পৌঁছে যায় সেল নাম্বার 7-এও। এরপর দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে। এখানে আদালতে যে মেয়েটি এতক্ষণ ধরে সব কাহিনী জজের সামনে বলছিল, ওই মেয়েটি আসলে সেই ছোট্ট ইয়েসাং, যে এখন অনেক বড় হয়ে গেছে। সে পড়াশোনা করে উকিল হয়েছে যাতে তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারে। এদিকে সব শুনে জজ রায় দেয় ইয়েসাং এর বাবা লিয়ং আসলেই নির্দোষ ছিল, এবং তার বিরুদ্ধে থাকা সব তথ্য প্রমাণও ছিল ভুল এবং বানোয়াট। ফাইনালি এত বছর পর ইয়েসাং তার বাবাকে ন্যায় বিচার পাইয়ে দেয়। কিন্তু এত কিছুর পরও ইয়েসাং তার বাবাকে আর ফিরে পায় না। 1997 সালের 23 ডিসেম্বরই তার বাবার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছিল। আদালত যদি সেদিনই ভালোভাবে সব তথ্য প্রমাণ ঘেঁটে দেখত, তাহলে হয়তো বুঝতে পারত লিয়ং সম্পূর্ণ নির্দোষ। কিন্তু আদালত এবং প্রশাসনের ভুলে নির্দোষ লিয়ং এর এই করুণ পরিণতি হলো। ইয়েসাং এর মতো ছোট্ট একটি মেয়ে তার বাবাকে হারিয়ে এতিম হয়ে গেল। এরকম হাজারো লিয়ং এবং ইয়েসাং এর গল্প আমাদের আশেপাশেই হয়তো চাপা পড়ে আছে। এখন অবধি কত নির্দোষ ব্যক্তি যে লিয়ং এর মতো বিনা দোষে সাজা ভোগ করেছে তার কোনো ইয়ত্তা নেই। যাই হোক, সাধারণ নাগরিক হিসেবে আমরা শুধু এটুকু আশা করতে পারি যে একদিন হয়তো পুলিশ, প্রশাসন, কোর্ট কাচারিতে দুর্নীতি বন্ধ হবে। কোনো নির্দোষকে আর সাজা ভোগ করতে হবে না। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মুভিটি কেমন লাগলো তা জানাতে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। চাইলে সাবস্ক্রাইবও করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।